আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকের ক্লাসের মধ্যে চলে আসছি। সবাইকে সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে হচ্ছে আমরা যে টপিক নিয়ে ভেক্টরের যে ফ্রি ক্লাস ছিল সেই ফ্রি ক্লাসের লেকচার 3 নিয়ে আমরা আজকে কথা বলবো। তো সবাই আমার সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা একটু সবাইকে একটু সবাই একটু আমাকে জানাবে সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা, সাউন্ড ভিডিও সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা। ওকে, সাউন্ড এবং এই যে ভিডিও সবকিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মূল ক্লাস শুরু করব। আজকে আমাদের এইচএসসি 28 এর লেকচার 3 হবে ভেক্টর চ্যাপ্টারের মধ্যে। তো সবাই একটু আমাকে জানাবে সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা। আর যারা জয়েন হচ্ছে তোমরা অবশ্যই বাকিদেরকে একটু জয়েন হওয়ার জন্য মেনশন করে দিবে। আজকের ক্লাসেও যারা সর্বোচ্চ মেনশন এবং সর্বোচ্চ শেয়ার এবং মেনশন করবে তাদের জন্য থাকবে ব্রাজিলের জার্সি, আর্জেন্টিনার জার্সি। এই যে খুব সুন্দর, আমি একটা গায়ে দিছি, এখানে একটা আছে, ঠিক আছে। তো সুন্দর জার্সি তোমরা সর্বোচ্চ মেনশনকারী যারা হবে তাদের কে আমরা এই জার্সিটা গিফট দিব, ঠিক আছে। এবং তোমাদের জন্য তোমরা জানো সবাই যে আজকে সকাল 8টায় মানে আজকে রাত 4টায় তোমাদের কিন্তু ব্রাজিলের খেলা আছে, ঠিক আছে। যারা ব্রাজিল সাপোর্ট করে, মানে আমিও ব্রাজিল সাপোর্টার, সো তোমরা সবাই ক্লাসে বসে যাবে কিন্তু, এবং সকালে যাতে খেলা দেখতে পারো আর কি, ঠিক আছে। তো একটু 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 সবাইকে একটু মেনশন করে দাও যাতে আমরা সবাই একসাথে শুরু করতে পারি। স্যার ব্রাজিল তো আজকে কট খাবে না, না 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 না, ব্রাজিল হারতে পারে না। তো দেখি সবাইকে একটু মেনশন করে দিবে, সবাইকে একটু মেনশন করে দিবে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টরের রূপাংশ এবং ভেক্টরের লম্বাংশ। সো বাকি সবাইকে একটু মেনশন করে দিবে, যারা এখনো পর্যন্ত জানে না তাদেরকে একটু মেনশন করে দিবে যে আমাদের গ্রুপে ক্লাসটা একটু শেয়ার করে দাও, গ্রুপে ক্লাসটা শেয়ার করে দাও। আমরা আমরা আজকে খুব সুন্দর করে ভেক্টরের রূপাংশ এবং ভেক্টরের লম্বাংশ পড়বো, কিন্তু তার আগে সবাইকে একটু মেনশন করে দিতে হবে, সবাইকে একটু মেনশন করে দিতে হবে। ওকে ওকে, চলো আমরা শুরু করি। আমরা আজকে পড়বো হচ্ছে ভেক্টরের রূপাংশ। ভেক্টরের কি পড়বো? ভেক্টরের রূপাংশ পড়বো। তো ভেক্টরের রূপাংশের মধ্যে আমরা যাচ্ছি। প্রথমে প্রথমে আমরা বলি আমাদের ফ্রি চ্যাপ্টার যেটা ছিল সেই চ্যাপ্টারের মধ্যে ক্লাস ওয়ান আমরা করেছিলাম। ক্লাস 2 গত ক্লাসে আমরা ফেসবুকের সমস্যার কারণে নিতে পারি নাই, বাট এটা রেকর্ডেড দিব। আর হচ্ছে আজকে আমরা ক্লাস থ্রি 3 নাম্বার ক্লাস নিয়ে আমরা পড়বো। এর পরের দিন মানে আগামী কালকে আমাদের ক্লাস 4 মানে 4 নাম্বার ক্লাস হবে। এভাবে সিকোয়েন্স অনুসারে আমরা পুরো ভেক্টর চ্যাপ্টারটাকে খুব সুন্দর করে আমরা কমপ্লিট করব, ঠিক আছে। এটার একটা রুটিন এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো চলো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র পড়বো। ত্রিভুজের সাইন সূত্র পড়বো ভেক্টরের উপাংশ সম্পর্কে আলোচনা করার জন্য। তো প্রথমে আসি, আমরা এখানে মনে করে নিছি এবিসি একটা ত্রিভুজ। এবিসি ত্রিভুজের মধ্যে এই যে বাহুটা আছে এই বাহুটা হচ্ছে এ বাহু, এই বাহুটা হচ্ছে এ বাহু। এ বিসি যে বাহুটা আছে সেটার বাহুর দৈর্ঘ্য ধরলাম এ, এবং এবি যে বাহুটা আছে সেটার বাহুর দৈর্ঘ্য ধরলাম সি, এসি যে বাহুটা আছে তার বাহুর দৈর্ঘ্য ধরলাম বি, ঠিক আছে। সো এখন আমরা যদি এই ত্রিভুজের সাইন সূত্র নিয়ে কথা বলি, ত্রিভুজের সাইন সূত্র হচ্ছে যে কোনো ত্রিভুজের যে কোনো যে কোনো ত্রিভুজের যে কোনো ত্রিভুজের আমরা এভাবে লিখতে পারবো একটি বাহুর দৈর্ঘ্য একটি একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য ডিভাইডেড বাই ওই বাহুর বিপরীত কোণের সাইনের অনুপাত, ডিভাইডেড বাই ওই বাহুর বিপরীত
কোণের সাইনের অনুপাত, বিপরীত কোণের সাইনের অনুপাতটা সবসময় কি থাকবে? ধ্রুব থাকবে, কনস্ট্যান্ট থাকবে। সবসময় কি থাকবে? ধ্রুব থাকবে বা কনস্ট্যান্ট থাকবে। তার মানে আমি বলতে চাচ্ছি এখানে আমরা এই জায়গার মধ্যে আমরা যে ত্রিভুজটা নিয়ে কথা বলছি, এই ত্রিভুজের মধ্যে যে কোনো একটা বাহু হচ্ছে এ, বাহুর দৈর্ঘ্য এ, তার বিপরীত কোণ হচ্ছে সাইন এ, তার বিপরীত কোণ হচ্ছে সাইন এ। এখানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, তার বিপরীত কোণ, এই যে বাহুর দৈর্ঘ্য বি, তার বিপরীত কোণ হচ্ছে বি, তাহলে এটাকে আমরা বলবো সাইন বি, সাইন বি। এবং এখানে বাহুর দৈর্ঘ্য আছে সি, তার বিপরীত কোণ হচ্ছে সাইন সি, সাইন সি। সো এই যে অনুপাত, বাহুর দৈর্ঘ্য এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাতের যে সাইনের অনুপাত, এই অনুপাতটা সবগুলা বাহুর জন্য, তিনটা বাহুর জন্য কি থাকবে? সমান থাকবে। এই জিনিসটাকে আমরা বলছি কি? ত্রিভুজের সাইন সূত্র। এই ত্রিভুজের সাইন সূত্র এটাকে অ্যাপ্লাই করে, ত্রিভুজের সাইন সূত্র এটাকে অ্যাপ্লাই করে আমরা যে উপাংশ বের করব, ভেক্টরের উপাংশ বের করব, ভেক্টরের উপাংশ বের করব। আজকের ক্লাসে আমরা বলি এই যে ভেক্টরের উপাংশ বের করব, তার জন্য ত্রিভুজের সাইন সূত্র এটা আমাদের প্রয়োজন হবে। ত্রিভুজের সাইন সূত্রটা ক্লিয়ার হয়েছে কিনা একটু দেখো। আজকের ক্লাসেও কিন্তু তোমাদের জন্য কি থাকবে? জার্সি থাকবে, যে সর্বোচ্চ মেনশন করবে তার জন্য, যে সর্বোচ্চ মেনশন করবে তার জন্য জার্সি থাকবে। হ্যাঁ, তোমার পছন্দের টিমের জার্সি থাকবে এবং আমাদের টি শার্ট গুলো থাকবে। সো সবাইকে একটু মেনশন করে দিবে, বিশেষ করে এইচএসসি 28 এর যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিবে। খেয়াল করি আমরা এখানে যেটা বলছি, এই যে বিন্দু থেকে, এই বিন্দু থেকে একটা ভেক্টর ক্রিয়াশীল আছে, এই বিন্দু থেকে এখান থেকে এই বরাবর একটা ভেক্টর ক্রিয়াশীল আছে। এই ভেক্টরটা হচ্ছে তোমার কি? আর ভেক্টর। এই ভেক্টরটা হচ্ছে আর ভেক্টর। এই আর ভেক্টরের সাথে পি ভেক্টর যেটা আছে, পি ভেক্টরটা একটা নির্দিষ্ট কোণে আছে। কত কোণে আছে? আলফা কোণে আছে, আলফা কোণে ক্রিয়াশীল করছে। এবং এই আর এর আরেকটা উপাংশ ভেক্টর যেটা আছে সেটা হচ্ছে কিউ, এই কিউ ভেক্টরটা আবার বিটা কোণে আছে। কত? বিটা কোণে আছে। সো আমরা এভাবে বলতে পারি আর কে যদি আমি ভাঙাই তাহলে দুটো উপাংশ পাচ্ছি, একটা পি আর একটা কিউ। সো আর এর একটা অংশ পি, আর এর আরেকটা অংশ হচ্ছে কি? কিউ। সো আর ইকুয়াল পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। ঠিক আছে, এখন আসি এই যে আমার উদ্দেশ্য হচ্ছে আমি এখান থেকে উপাংশ বের করব। আগে বলি ভেক্টরের উপাংশ, উপাংশ মানে উপযোগ অংশ, উপযোগ অংশ। ঠিক আছে, এখন বলো এই যে উপ মানে হচ্ছে ক্ষুদ্র, ক্ষুদ্র অংশ, ক্ষুদ্র অংশ কার? ভেক্টরের। ভেক্টরের ক্ষুদ্র অংশ আমরা নির্ণয় করব, ভেক্টরের ক্ষুদ্র অংশ নির্ণয় করব। এবং এখানে মূল ভেক্টরটা হচ্ছে আর, আর এর দুটো অংশ, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে তোমার কি? কিউ। সুতরাং পি এবং কিউ এই দুটা উপাংশ আমরা কি করব? নির্ণয় করব। হ্যাঁ, প্রথমে আমার কাজ হচ্ছে পি এর মানটা বের করা, এরপরে আমরা কি করব? কিউ এর মানটা বের করব, পি এর মান বের করব, কিউ এর মান বের করব। ঠিক আছে, তো প্রথমে আসি, সেটা করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে খেয়াল করি। এটা করার জন্য আমরা এটাকে একটা সামান্তরিকের সাথে কল্পনা করলাম। পি ভেক্টরটা এদিকে আছে, পি উপাংশটা এদিকে আছে, কিউ উপাংশটা এদিকে আছে। আর এর সাথে পি, আর এর সাথে পি কিভাবে আছে? আলফা কোণে আছে। আর এর সাথে কিউ, আর এর সাথে কিউ কিভাবে আছে? বিটা কোণে আছে। কিভাবে আছে? বিটা কোণে আছে। সো এটা যদি পি হয়, অফকোর্স এই যে এখান থেকে এই বরাবর, এটাকেও আমরা কি বলতে পারি? পি বলতে পারি। এটা যদি কিউ হয়, এটাকেও আমরা কি বলতে পারি? কিউ বলতে পারি। সো এখানে দেখা যাচ্ছে এই রেখা এবং এই রেখা পরস্পর সমান্তরাল এবং এটা হচ্ছে তাদের ছেদক, এটা হচ্ছে তাদের ছেদক। সুতরাং এই কোণটা যদি বিটা হয়, এই কোণটা যদি তোমার কি হয়? বিটা হয়, অফকোর্স এই কোণটাও তোমার কি হবে বলো? বিটা। কেন? এই কোণ এবং এই কোণ পরস্পর একান্তর কোণ। আবার এখানে আমরা এভাবে চিন্তা করতে পারি যে এই যে একটা ত্রিভুজ, এটা পি, এটা কিউ, এটা আর, এই ত্রিভুজের মধ্যে দেখা যাচ্ছে এটা আর, তো এটা আলফা, কোণের মধ্যে এটা বিটা। সো এটাকে আমরা বলতে পারি গামা। গামা ইকুয়াল কি লিখবো? 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা। গামা ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। সো এই যে ত্রিভুজটা এখানে দেখা যাচ্ছে, এই যে ত্রিভুজটা এখানে দেখা যাচ্ছে, এই ত্রিভুজের মধ্যে,
এই যে ত্রিভুজটা এখানে দেখা যাচ্ছে, এই ত্রিভুজের মধ্যে এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, যে ত্রিভুজটা এখানে গঠিত হলো, এই ত্রিভুজের এক বাহু একটা হচ্ছে পি, আর একটা হচ্ছে কিউ, আর একটা হচ্ছে আর। আর এই জায়গার মধ্যে এখানে আছে তোমার কি বলো, এটা আলফা, এটা কি আছে বলো, এটা বিটা, আর এটা কি আছে বলো, গামা। সুতরাং একটা ত্রিভুজের মধ্যে বাহুর দৈর্ঘ্য এবং কোণের পরিমাণগুলো যেহেতু আছে, সো আমি ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করতে পারি। ত্রিভুজের ত্রিভুজের সাইন সূত্র প্রয়োগ করে পাই, সাইন সূত্র প্রয়োগ করে পাই, সাইন সূত্র প্রয়োগ করে কি কি করে কি পাচ্ছি একটু দেখো। যে কোনো বাহু, এই যে পি ভেক্টরটাকে আমি বাহুর দৈর্ঘ্য ধরলাম, পি এর মান ডিভাইডেড বাই সাইন পি, বা পি ভেক্টর যেটা আছে তার বিপরীত কোণ হচ্ছে বিটা, সো এটাকে বলবো সাইন বিটা। আবার কিউ ভেক্টর যেটা আছে তার বিপরীত কোণ হচ্ছে, কিউ এর বিপরীত কোণ হচ্ছে আলফা, তাহলে কিউ ডিভাইডেড বাই সাইন আলফা। এরপরে এখানে কি আছে দেখো, এরপরে হচ্ছে আর, আর যেটা আছে আর, আর ভেক্টরের মান দিছি তার বিপরীত কোণ, বিপরীত কোণ হচ্ছে সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা। সো আমরা এই জায়গার মধ্যে পি ডিভাইডেড বাই সাইন বিটা, কিউ ডিভাইডেড বাই সাইন আলফা, আর ডিভাইডেড বাই সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। সো এখানে আমরা যে কাজটা করব এটা হচ্ছে পি ডিভাইডেড বাই সাইন বিটা, তারপর এখানে কিউ ডিভাইডেড বাই সাইন আলফা, এবং এই জায়গার মধ্যে এটা আর আছে সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা, সো এটাকে সাইন 180 টাকে আমরা 2 ইনটু 90 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা এভাবে লিখতে পারি কিন্তু। সো এটাকে কোয়াড্রান্ট চেঞ্জ করলে এটা সেকেন্ড কোয়াড্রান্টে পড়ছে সাইন প্লাস, সো এখানে সাইন দিলাম, মানে সাইন প্লাস, এবং 2 2 হচ্ছে জোড় সংখ্যা, সাইন সাইনে থেকে যাবে, আর এখানে আলফা প্লাস বিটাটা আছে। সো আমরা এই জায়গার মধ্যে কি লিখতে পারবো, সাইন আলফা প্লাস বিটা আমরা লিখতে পারবো। সো এখানে এই যে সমীকরণটা আমি পেলাম, এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণের মধ্যে কি আসছে খেয়াল করো, এটা ইকুয়াল যদি এটা লিখতে চাই তাহলে পি ইকুয়াল আমি কি লিখবো, পি ইকুয়াল আমরা লিখতে পারবো আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। তার মানে আমি কি করছি, আমি এই জায়গার মধ্যে পি ইকুয়াল লিখতে গেছি, আর আছে সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, এবং কিউ ইকুয়াল যদি এটা লিখতে চাই তাহলে কিউ ইকুয়াল আমরা লিখতে পারবো যে আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। সো এখানে পি এর একটা সমীকরণ আমি পেলাম এবং কিউ এর একটা সমীকরণ আমি পেলাম, কিউ এর একটা সমীকরণ সেটা আমি পেলাম, ঠিক আছে। সো পি এর একটা ইকুয়েশন আছে, কিউ এর একটা ইকুয়েশন আমি পেয়ে গেলাম, যেখানে পি ছিল আর এর একটা উপাংশ এর মান, কিউ ছিল আর এর আরেকটা উপাংশের মান, যে পি এবং কিউ হচ্ছে তোমার কিরকম, পি এবং কিউ হচ্ছে যে কোনো দুই দিকে একটা ভেক্টরের দুটো উপাংশ, একটা ভেক্টরের দুইটা উপাংশ। সো আমরা এখান থেকে যে কথাটা বলবো সেটা হচ্ছে একটা পি এর উপাংশের মানগুলো আমরা বের করছি, তবে এই সূত্র মুখস্থ করার দরকার নাই, দুইটা লাইন বেশি লিখে হলেও এই যে লাইনটা আছে এই লাইনটা থেকে আমি পি এর মান কিউ এর মান বের করে ফেলতে পারবো। অর্থাৎ যে কোনো একটা ত্রিভুজ গঠন করার পর ওখানে ত্রিভুজের সাইন সূত্র আমরা অ্যাপ্লাই করে দিব, ঠিক আছে। এই জিনিসটা যদি বুঝি তাহলে আমরা এটার উপর একটা ম্যাথ সলভ করব, এটার জন্য একটা ম্যাথ আমরা সলভ করব। আফরোজা আলম বলছে আমাদের রিভিশন ক্লাস যেরকম ঝাপসা ছিল এগুলো একদম ঝকঝকে, এসএসসি 27 কি অন্যায় করছে স্যার? না না না, সেটা হচ্ছে আমরা তোমরা এইচএসসি 27 এর জন্য সেকেন্ড ইয়ারের ক্লাসগুলো এরকম ঝকঝকা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। এইচএসসি 28 এর ক্লাসগুলো 27 28 এর গুলো তো হচ্ছেই, 27 এর ক্লাসগুলো ইনশাআল্লাহ কি হবে, ঝকঝকা হবে, ঠিক আছে। ওকে ওকে, তো এরপর হচ্ছে আমি বলি আমরা আজকের ক্লাসটা একটু সবাইকে শেয়ার করে দিবে, সবাইকে একটু শেয়ার করে দিবে এবং সবাইকে একটু মেনশন করবে
যাতে করে সবাই ক্লাসটা দেখতে পারে, এবং আজকের ক্লাসে যে সর্বোচ্চ মেনশন করবে তার জন্য কিন্তু জার্সি থাকবে, তার জন্য কি থাকবে, জার্সি থাকবে। ঠিক আছে, ব্রাজিল, তবে কেউ যদি আর্জেন্টিনার ফ্যান হয়ে থাকে তাহলে আর্জেন্টিনার জার্সিও তাকে গিফট দেওয়া হবে। ঠিক আছে, ওকে ওকে। তাহলে আমরা এই যে কনসেপ্টটা পড়ছি, এই কনসেপ্টের উপর বেস করে আমরা এবার একটা ম্যাথ করতে যাব। দেখো, খেয়াল করো, এই যে এখান থেকে এই বরাবর যে ভেক্টরটা আছে, এখান থেকে একটা ভেক্টর আছে, এটা হচ্ছে 20 একক, এটার মান হচ্ছে আর এর মানটা দেওয়া আছে, এবং এখানে হচ্ছে তোমার কি আছে বলো, আলফা, এবং এখানে যে কোণটা আছে এটা হচ্ছে তোমার কি, বিটা। তো তোমাকে আর এর মান বলে দিছে, এখান থেকে এই বরাবর এটা যদি পি হয়, এখান থেকে এই বরাবর এটা হচ্ছে তোমার কি বলো, কিউ। সো তোমাকে ও এ মানে পি বের করতে বলছে, ও সি মানে কিউ বের করতে বলছে। ওকে, সো আমরা এবার যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা এটা যদি তোমার পি হয়, এখান থেকে এই বরাবর এটা যদি তোমার কি হয়, আর হয়, তাহলে এখান থেকে এই বরাবর এটা হচ্ছে তোমার কি বলো, কিউ। সো পি আছে, পি বের করব, কিউ বের করব। আবার এখানে যে কোণটা আছে এটা হচ্ছে 30 ডিগ্রি, আবার এখানে যে কোণটা এটা যদি 40 হয়, একান্তর কোণ হিসেবে এটা 40 হলে অবশ্যই এটাকেও আমরা কি দিব, 40। আর এখানে যে কোণটা আছে না, এই কোণটা কি হবে, এটা 30, এটা 40, আর এটা কত হবে, এটা হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। সো এই কোণটা 180 থেকে 70 বিয়োগ করে দাও, 110 ডিগ্রি। 100 কত, 10 ডিগ্রি। সো পি এবং কিউ আমাকে বের করতে হবে। তা আমি যদি এখান থেকে ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করি, ত্রিভুজের সাইন সূত্র যদি অ্যাপ্লাই করি, সাইন সূত্র প্রয়োগ করে পাই, পাই, ঠিক আছে, কি পাচ্ছি একটু দেখো। হ্যাঁ, প্রথমে দেখো, খেয়াল করো, এটা যদি পি হয় ডিভাইডেড বাই পি এর বিপরীত কোণ হচ্ছে সাইন 40, আচ্ছা, ইকুয়াল, আবার এটা যদি কিউ হয় তাহলে কিউ ডিভাইডেড বাই সাইন কিউ এর বিপরীত কোণ হচ্ছে 30, এই যে 30, এবং এখানে এটা হচ্ছে তোমার কি বলা, আর, এই যে আর ডিভাইডেড বাই সাইন কত, সাইন 110 ডিগ্রি। সো এখানে পি, এটা সমান, এটা লিখি আগে আমরা, এটা লিখতে গেলে পি ইকুয়াল আর এর মান বসাই দাও 20 সাইন 40 ডিভাইডেড বাই নিচে আছে সাইন 110। হ্যাঁ, সো এখান থেকে পি এর একটা মান আমি পাবো, আবার এটা সমান এটা লিখো কিউ ইকুয়াল আর এর মানটা আমি বসাই দিই, এটা সমান এটা লিখতে গেলে, এই যে এটা সমান এটা যদি আমি লিখতে যাই, তাহলে কিউ সমান আর এর মান হচ্ছে 20 সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই কত দিব, ডিভাইডেড বাই সাইন 110। সো এখান থেকে ক্যালকুলেট করলেও আমি এত একক একটা মান পাবো, আবার এত একক এখানে একটা মান পেয়ে যাবো। তার মানে পি এর মান মানে হচ্ছে তোমার কত, ও এ পেয়ে যাব, আর কিউ এর মান মানে হচ্ছে এখানে কত, ও সি, এটা আমরা পেয়ে যাব। ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে, আমি এখানে কোনো কিছু মুখস্থ করি নাই, আমরা এই ত্রিভুজের সাইন সূত্র যেটা শিখছি সেটা প্রয়োগ করে ম্যাথটা করে ফেলছি। ঠিক আছে, আর কেউ যদি বলে না আমি এই অংশটা মুখস্থ করে তারপরে ম্যাথটা করব, তাও করা যাবে। কিরকম, মুখস্থের ক্ষেত্রে বলি, আর সাইন নিচে সাইন আলফা প্লাস বিটা, আর সাইন নিচে সাইন আলফা প্লাস বিটা, আর এখানে আছে বিটা, এখানে আছে আলফা। বিটা হচ্ছে দেখো, পি যখন আমি বের করতেছি তখন আমাকে এখানে কোণ ইউজ করতে হয়েছে বিটা, মানে কিউ এর কোণটা ইউজ করতে হয়েছে। আবার আমি যখন কিউ যখন আমি বের করতে গেছি তখন এখানে আছে তোমার কত, এই যে আলফা, কিউ বের করতেছি কোণ দিচ্ছি পি এরটা, পি বের করতেছি কোণ দিচ্ছি বিটা। ঠিক আছে, বিটা মানে হচ্ছে কিউ এরটা। সো এখানে এই জিনিসটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, আমি যদি পি বের করতে চাই তাহলে আর 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 সাইন নিচে সাইন আলফা প্লাস বিটা, আবার তো আমি এখানে আর দিলাম সাইন, পি বের করতেছি কোন দিব, কাটটা কিউ এরটা 40, এটা আগে আমি বসাই দিই। এরপরে হচ্ছে বলো
আর এর জন্য এটা হচ্ছে 20 sin 40 ডিভাইডেড বাই sin আলফা প্লাস বিটা, এটা আলফা এটা বিটা, তাহলে এটা কত হবে বলো? 70। ফাইনালি এখান থেকে একটা মান কিন্তু তোমার চলে আসবে, এখান থেকে একটা মান চলে আসবে। আবার কিউ ইকুয়াল আমরা কি লিখবো? আর সাইন, এখানে লিখবো সাইন আলফা প্লাস বিটা। আর এই জায়গার মধ্যে তুমি দেখো এখানে কিউ বের করতেছি, কোন দিব কিন্তু পি এরটা, তার মানে এটা 30। সো এই জায়গার মধ্যে এটা 20 সাইন কত 30 ডিভাইডেড বাই সাইন 70 ডিগ্রি। ফাইনালি এই জায়গার মধ্যে এখানে যে মানটা আসবে, এটার জন্য পি এর মান এখানে যা আসবে এটাই তো ও এর মান, আমি দুই ভাবে করাইছি। আবার এটা হচ্ছে ও সি এর মান, পি এর মানটা যেরকম পাওয়া যাবে এইখানে পি এর মানটাও সেম পাওয়া যাবে, তার মানে এটা সেম আসবে। এবং আবার ওসি সমান কিউ সমান এটা, সো এই কিউ এর মান এখানে যা আসবে এখানেও তোমার কি আসবে? সেম আসবে। ঠিক আছে, সুতরাং তুমি চাইলে এভাবেও করতে পারো, তুমি চাইলে এভাবেও করতে পারো। এভাবে করলে পি কিউ সমীকরণগুলো জানা থাকতে হবে এবং সেম আনসার আসবে, সেম আনসার আসবে। আমরা চাইলে ক্যালকুলেটরে এটা করতে মানে দেখতে পারি আর কি, হ্যাঁ, ক্যালকুলেটর দিয়ে এটা আমরা করে নিতে পারবো। আচ্ছা, ক্যালকুলেটরটা কিভাবে আগে থেকে আনা দরকার ছিল। এখানে ক্যালকুলেটরটা আমরা কিভাবে আনবো? কিছু ক্যালকুলেটরটা কিভাবে নিব? কোনটা? হ্যাঁ, এটা? হ্যাঁ, আচ্ছা, ওকে, তাইলে এবার এটাতে যাই। আসে নাই তো, এটা এখানে আছে। বুঝছো? আচ্ছা ঠিক আছে, ওকে থাক। তাইলে এখন আমরা যে এখান থেকে আমরা কি কাজ করব, এই যে ক্যালকুলেটর দিয়ে আমরা এই মানগুলো বের করে ফেলবো আর কি। হ্যাঁ, করলে দুইটা এটা সেম আসবে, এটা সেম আসবে। ওকে, চল এরপরে আমরা যাই এই যে ত্রিভুজের ও ভেক্টরের লম্বাংশে যাব। আগে বিষয়টা বুঝছি কিনা দেখি। এই যে এইটার মধ্যে আমরা বলছি ভেক্টরের উপাংশ যে কোনো দুই দিকে, আর এটা হচ্ছে ভেক্টরের দুই দিকে যে কোনো উপাংশ, যে দুইটা উপাংশের কথা বলছি সেগুলা নিয়ে আমরা একটা ম্যাথ করছি। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ভেক্টরের লম্বাংশে যাব। ভেক্টরের লম্বাংশ বিষয়টা কি, ভেক্টরের লম্বাংশটা কি একটু দেখো, আমি বলি। লম্বাংশ হচ্ছে আর কে আমরা যখন দুটো উপাংশে নিব, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কি তোমার কিউ, একটা পি আর একটা কিউ। তুমি এখন বলো এটা পি এটা কিউ, এখন পি এবং কিউ কিন্তু পরস্পরের সাথে কিভাবে আছে? লম্বভাবে আছে। তো লম্বভাবে থাকলে আমরা পি পি এর সাথে আর যে কোণ করবে, কিউ এর সাথে আর যে কোণ করবে, কোণ দুইটা কিন্তু মিলে আলফা প্লাস বিটা সমান কত হবে? 90 ডিগ্রি হবে। তার মানে এই কোণ এবং এই কোণের যোগফল যদি 90 হয়, তার মানে তো পি এর সাথে কিউ 90 ডিগ্রি কোণে আছে, মানে লম্বভাবে আছে। সো এখান থেকে আমি বিটা ইকুয়াল কি লিখতে পারবো বলো? 90 ডিগ্রি মাইনাস আলফা, 90 ডিগ্রি মাইনাস আলফা, এভাবে লিখতে পারি। যাই হোক, আমরা একটু আগে পি ইকুয়াল লিখছিলাম আর সাইন, আর সাইন ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, আর এখানে পি বের করতে চাইলে কোণ দিতে হবে বিটা, আর কিউ সমান আমরা লিখছি আর সাইন, এখানে নিচে দিব সাইন আলফা প্লাস বিটা, সাইন আলফা প্লাস বিটা। সো এখানে দিব আমি আবার আলফা। এখন আসো আর আর থাকুক, আমি চাচ্ছি বিটাকে আলফা বানাই ফেলতে, তাহলে এখানে দিব 90 ডিগ্রি মাইনাস আলফা, আবার ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল কত আছে? 90 ডিগ্রি, 90 ডিগ্রি। আর এখানেও নিচে
সাইন আলফা প্লাস বিটা মানে 90 ডিগ্রি, আর উপরে দিব আর সাইন আলফা। এখন বলি সাইন 90 ডিগ্রি যেটা আছে না, এটার মান হচ্ছে তোমার কত 1। সাইন 90 ডিগ্রির মান কত 1, তার মানে নিচে 1 হয়ে গেছে, নিচে 1 চলে আসছে। তাহলে এখানে কি দিব আর 1 ইনটু 90 ডিগ্রি মাইনাস আলফা ফার্স্ট কোয়াড্রান্ট, আর 1 আছে তাই সাইন কি হয়ে যাবে কস হয়ে যাবে, কস আলফা। আবার এখানে তো আলফা আছে, সো একে চেঞ্জ করার কোনো দরকার নাই, আর সাইন আলফা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, সুতরাং পি ইকুয়াল আর কজ আলফা, কিউ সমান আর সাইন আলফা। এখন তুমি আমাকে বলো এই জায়গার মধ্যে পি, এই জায়গার মধ্যে আর কজ আলফা, এখানে কিউ, আর এই জায়গার মধ্যে আর সাইন আলফা। ঠিক আছে, এখানে এই জিনিসটাকে আমরা কিন্তু আরো একভাবে বলতে পারি। আরো একভাবে কিভাবে আমি বলি, এখান থেকে এই বরাবর এটা একটা উপাংশ ছিল, এখান থেকে এই বরাবর এটা একটা উপাংশ ছিল, আর এই যে সমীকরণ এখান থেকে এই বরাবর এটা হচ্ছে আমার কি আর, সো এখানে এটা হচ্ছে তোমার কি আলফা। তুমি বলছিলে যে এটা পি, এটা কি কিউ, তাহলে তাহলে তুমি বলো এখান থেকে এই যে এতটুকু পর্যন্ত, এখান থেকে এই যে এতটুকু পর্যন্ত এটা কিউ হলে অফকোর্স এখান থেকে এই পর্যন্ত এটাও তোমার কি কিউ, এটা পি, এটা আর, এবং এটা তোমার কি কিউ, আর এটা হচ্ছে তোমার কি বলো আলফা। সো এই কোণ ধরলে এটা হচ্ছে তোমার কি লম্ব। এটা এই জিনিসটাকে আমি অন্যভাবে দেখাচ্ছি, সহজ করে দিচ্ছি। বলো এটা হচ্ছে আমার কি বলো ভূমি, এবং এটা হচ্ছে আমার কি অতিভুজ। আমি এখান থেকে যদি লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক স্থাপন করতে চাই, তাহলে সাইন সাইন আলফা ইকুয়াল আমরা কি লিখব, উপরে দিব লম্ব বাই নিচে দিব আর, লম্ব ডিভাইডেড বাই আর। সুতরাং কিউ ইকুয়াল আমরা কি পাচ্ছি আর সাইন আলফা। আবার আসো, এটা যদি তোমার আলফা হয় তাহলে ভূমি এবং অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে কস, কস আলফা ইকুয়াল আমরা লিখতে পারবো পি বাই আর, পি বাই আর। সো এখানে পি ইকুয়াল আর কস আলফা। সুতরাং এই যে পি ইকুয়াল আর কস আলফা, পি কিউ ইকুয়াল আর সাইন আলফা, পি ইকুয়াল আর কস আলফা, কিউ ইকুয়াল আর সাইন আলফা, একই জিনিস, একই জিনিস। এটা হচ্ছে উপাংশ থেকে লম্বাংশে আসছি, আর এটা হচ্ছে সিম্পল বেসিক থেকে এই জিনিসটা আনছি। যে কোনো একভাবে চিন্তা করতে পারো, নো প্রবলেম। এবার আসো, এবার এই জিনিসটাকে আমরা মনে রাখবো কিভাবে, খেয়াল করি মনে রাখবো কিভাবে, যে এখানে এটা হচ্ছে কিউ, এখানে এটা হচ্ছে আমার কি পি, আর এখান থেকে এই বরাবর, এখান থেকে এই বরাবর এটা হচ্ছে আমার আর, এখানে যে কোণটা আছে এটা হচ্ছে আলফা, এটা কি তোমার কিউ, এটা পি আর এটা কি কিউ। ঠিক আছে, দেখো এই লম্বাংশ দুইটার মধ্যে, লম্ব উপাংশ দুইটার মধ্যে যার সাথে কোণ আছে সে কস, এখানে থাকবে আর কস আলফা, আর এখানে থাকবে আর সাইন আলফা। ঠিক আছে, তা আমি বলি আর আলফা সেম, বাট এখানে হচ্ছে কস আর এটা কি সাইন, যার সাথে কোণ থাকবে সে কস, আর যার সাথে কোণ ধরি নাই সে সাইন। শুধু এতটুকু মাথায় রাখবো, আর আলফা সেম সেম। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা এভাবে মাথায় রাখবো, আর এবং আলফা এগুলো চেঞ্জ হবে না, শুধুমাত্র এটা কস হলে এটা কি হবে সাইন, এটাই শুধুমাত্র চেঞ্জ হবে। ওকে, এই কনসেপ্টের উপর বেস করে আমরা একটা ম্যাথ করে ফেলি। সেটা হচ্ছে আমাকে বলছে এখান থেকে এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের কথা বলছে। দেখো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের কথা বলছে, আমি এখন এক্স অক্ষের সাথে, এটা তো এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা এক্স প্রাইম, এটা আমার ওয়াই প্রাইম। সো এই জায়গার মধ্যে এখানে একটা ভেক্টর আমাকে
দিচ্ছে, সেই ভেক্টরটা কত? সেই ভেক্টরটা হচ্ছে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে একটা ভেক্টর নাকি ক্রিয়াশীল আছে, সেই ভেক্টরটা হচ্ছে ধরো আর। এখন এই আর এর দুটি উপাংশ, একটা হচ্ছে এখান থেকে এই বরাবর, আরেকটা হচ্ছে এখান থেকে এই বরাবর, এই বরাবর। সো তুমি দেখো এখানে এই উপাংশটা যদি পি হয়, এই উপাংশটা হচ্ছে কি, আমাকে বলে দিছে ওয়াই অক্ষ বরাবর উপাংশটা নাকি 3 একক। কত একক? 3 একক। তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশের মান কত? তো আমি যদি এভাবে চিন্তা করি, কিউ ইকুয়াল আর কস, সরি, যেহেতু কোণ এটার সাথে, তাহলে উপরের দিকে কি দিব? আর সাইন 30 ডিগ্রি। এই কিউ এর মানটা কত বলছে? 3 একক। সো এখান থেকে আর ইনটু হাফ ইকুয়াল 3। সো আর এর মানটা হচ্ছে 6 একক। কত? 6 একক। ওকে ফাইন। এবার আসো, এবার এই জিনিসটা গেল, এখন কত হচ্ছে আর এর মান পাইছি, আমাকে বের করতে বলছে কিন্তু কিসের মান? কিউ পি এর মান বের করতে বলছে। সো বলো পি সমান আমরা লিখতে পারবো আর cos 30 ডিগ্রি। সো এখানে এখানে পি এর মান যদি বের করতে চাই, আর এর মানটা 6 বসাই দিই, cos 30 এর মান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2। সুতরাং এটা হচ্ছে 3√3 একক। এটাই হচ্ছে তোমার আনসার, এটাই হচ্ছে আনসার। এই প্রশ্নটা এমসিকিউ তে আসছিল চিটাং বোর্ড 2024, চিটাং বোর্ড 2024 এমসিকিউ তে আসছিল। ব্রাজিল কিন্তু হারবে, কেন হারবে? সেকেন্ড ইয়ারের ক্লাস আবার কখন থেকে আরম্ভ হবে স্যার? আফরোজ আলম বলছে সেকেন্ড ইয়ারের ক্লাস তোমাদের, তো আমরা একটা চ্যাপ্টার অ্যাডভান্স বেসে একটা চ্যাপ্টার শেষ করাই রাখছি, আর সমস্যা নেই, আমরা তোমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল শেষ হওয়ার পরে সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু করব, ঠিক আছে? এটা গ্রুপে আমরা নোটিস করে দিব কখন থেকে শুরু হবে, ঠিক আছে? যাই হোক, এবার আসো, এবার আসো, এরপরে আমরা লম্বাংশের মাধ্যমে ভেক্টর গঠন করব। লম্বাংশের মাধ্যমে কি করব? ভেক্টর গঠন করব। প্রথমে আসো, এইখানে এই কোণটা হচ্ছে থিটা, এটা হচ্ছে আর, আর এটাকে আমরা লিখবো তাইলে আর cos থিটা, আর এটা হচ্ছে উলম্ব উপাংশ, এটাকে আমরা বলবো আর sin থিটা, আর sin থিটা। ভালো করে খেয়াল করো, তুমি এখন আমাকে বলবা যে এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এটার দিক হচ্ছে তোমার ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে ক্যাপ। কি? জে ক্যাপ। সো আমি যদি এখন আর ভেক্টরটা বের করতে চাই, আর ভেক্টর ইকুয়াল আমরা লিখতে পারবো আর এক্স ভেক্টর প্লাস আর ওয়াই ভেক্টর, আর ওয়াই ভেক্টর। খেয়াল করো, তো এখন এটা ভেক্টর, এটার মধ্যে মানও থাকতে হবে, দিকও থাকতে হবে। সো আর অফ এক্স যেটা আছে সেটা হচ্ছে কি বলো? আর cos থিটা। তো এটা তো মান, দিক দিতে হবে। আর অফ এক্স এর মান কোন দিকে? এক্স এক্সিস বরাবর। কোন দিকে? এক্স এক্সিস বরাবর, এক্স অক্ষ বরাবর দিক প্রদান করে কে? আই ক্যাপ, এই যে আই ক্যাপ প্লাস আর অফ ওয়াই যেটা আছে সেটা হচ্ছে আর সাইন থিটা, এই দিক, এইটার এই বরাবর দিক প্রদান করে কে? জে ক্যাপ। কি? জে ক্যাপ। সো আর ভেক্টর ইকুয়াল আমরা লিখে ফেলতে পারবো এই যে এখানে একটা ভেক্টর গঠন করা হয়ে গেছে, যেখানে আর ভেক্টরের মান cos থিটা আই ক্যাপ প্লাস আর ভেক্টরের মান sin থিটা জে ক্যাপ। ঠিক আছে? এই যে সমীকরণটা, এটা দিয়ে কিন্তু আমরা একটা ভেক্টর গঠন করে ফেলতে পারলাম, যে এই ভেক্টরটা হচ্ছে এটা এক্স এক্সিস বরাবর, এটা ওয়াই এক্সিস বরাবর, তার মানে টু ডাইমেনশনাল একটা ভেক্টর। কি? টু ডাইমেনশনাল একটা ভেক্টর। আচ্ছা, তাহলে উপাংশ আমরা শিখছি, উপাংশ হচ্ছে ওই ভেক্টরটার মান, আর আই ক্যাপ দিয়ে তার দিক বোঝায়। উপাংশটা হচ্ছে মান, জে ক্যাপ দিয়ে তার দিক বোঝায়। ঠিক আছে? আচ্ছা, এখন আসো এই কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য আমরা আরেকটা ম্যাথ দিচ্ছি। বলছে এখানে একটি ভেক্টর এ 30 ডিগ্রি কোণে ধনাত্মক এক্স অক্ষের দিকে ক্রিয়ারত,
অপর একটি ভেক্টর বি ঋণাত্মক ওয়াই অক্ষের দিকে ক্রিয়ারত, এ সমান 4 বি সমান 8 হলে লব্ধি ভেক্টর কোনটি? লব্ধি ভেক্টর কোনটি? এই প্রশ্নটা আমরা সলভ করব। ঠিক আছে, এই প্রশ্নটা আমরা সলভ করব। আশরাত রেজা, রেজা বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রেজা, কেমন আছো? তো রেজা দেখো, এখানে তোমাকে বলছে কি যে এখানে বলছে এই প্রশ্নটা যদি আমি সলভ করতে যাই কি করব? প্রথমে আমরা এখানে চিত্রটা অঙ্কন করি, চিত্রটা অঙ্কন করি। এই চিত্রের মধ্যে আমরা যে কাজটা করব, শুনো ভালো করে খেয়াল করো। এখানে বলছে একটা ভেক্টর আছে, একটা ভেক্টর আছে। এই ভেক্টরটা হচ্ছে তোমার ভেক্টরটা হচ্ছে তোমার ধনাত্মক এক্স অক্ষের সাথে নাকি 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। এটা হচ্ছে তোমার কি বলো এক্স প্রাইম, এটা হচ্ছে তোমার কি বলো ওয়াই, আর এটা কি ওয়াই প্রাইম। আবার বলতেছে কি অপর একটি ভেক্টর বি, অপর একটি ভেক্টর বি ঋণাত্মক ওয়াই অক্ষের দিকে ক্রিয়াশীল, ঋণাত্মক ওয়াই অক্ষের দিকে ক্রিয়াশীল। বি ভেক্টরটা, বি ভেক্টরটা ঋণাত্মক ওয়াই অক্ষ মানে এখান থেকে এই বরাবর ক্রিয়াশীল। এর মান আছে, বি এর মান আছে, লব্ধি ভেক্টর কোনটি হবে সেটা বের করতে বলছে। তাহলে আমরা আগে ভেক্টর গঠন করি। ভেক্টরটা যদি গঠন করতে চাই, ভেক্টরের মান আছে আমার কাছে, বি ভেক্টরের মান আছে আমার কাছে, তো ভেক্টর গঠন করতে চাইলে এ cos 30 ডিগ্রি আই ক্যাপ, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ, প্লাস এ sin 30 ডিগ্রি জে ক্যাপ, জে ক্যাপ। দেখো খেয়াল করো, এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ দিক প্লাস এক্স অ্যাক্সিস বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ প্লাস দিক। সো এখানে এ এর মান হচ্ছে আমার কত 4√3 ডিভাইডেড বাই কত 2 আই ক্যাপ, প্লাস এটা হচ্ছে 4 ইনটু হাফ জে ক্যাপ। সো এখানে কি হচ্ছে 2√3 আই ক্যাপ আছে প্লাস 2 জে ক্যাপ আছে। ফাইনালি এইটার মধ্যে আমরা তাহলে কি পেয়ে গেলাম, একটা ভেক্টর কিন্তু আমরা গঠন করে ফেলতে পারলাম। এবার আসো বি ভেক্টর, বি ভেক্টরটা কি হবে বল? বি ভেক্টর হচ্ছে আগে বি ভেক্টরের মান দাও 8, বি ভেক্টরের দিক দাও, ওয়াই প্রাইম বরাবর দিক হচ্ছে মাইনাস জে ক্যাপ। সো এটার মধ্যে আছে -8 জে ক্যাপ। আমি এখন এই এ ভেক্টর এবং বি ভেক্টর যেটা আছে না, তারা দুজনকে যোগ করে দিব, লব্ধি মানে ভেক্টর দুইটার লব্ধি মানে যোগ করা। সুতরাং এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল আমরা লিখতে পারবো 2√3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ, প্লাস যোগ করে দিব, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায় 8 জে ক্যাপ। সো এখান থেকে 2√3 আই ক্যাপ মাইনাস 6 জে ক্যাপ, এই যে সমীকরণটা আসছে এটাই তো আমার আনসার, এটাই তো a প্লাস বি এর যোগফল। সো a প্লাস বি এর যোগফল হচ্ছে 2√3 আই ক্যাপ মাইনাস 6 জে ক্যাপ, মাইনাস 6 জে ক্যাপ। ক্লিয়ার? সো এটাই হচ্ছে আমার আনসার, এটাই হচ্ছে আমার আনসার। আশা করি বুঝা গেছে। দেখো ইমন সিং বলছে স্যার 4টায় তো খেলা আছে। হ্যাঁ 4টায় খেলা আছে এবং ব্রাজিল আমরা জিতবো, ঠিক আছে, আমরা জিতবো, ঠিক আছে। আর স্যার ব্রাজিল যদি আজকে জিতে যায় একটা জার্সি গিফট করিয়েন আমাকে ব্রাজিলের। আচ্ছা ঠিক আছে, বেশি বেশি করে মেনশন করো রেজা, ঠিক আছে, তুমি তুমি জার্সি পাবা, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে ওকে ওকে। তো এই যে বলছি কিন্তু আমরা এই যে যারা আজকের ক্লাসের মধ্যে সর্বোচ্চ মেনশন করবে তার জন্য কিন্তু কি আছে, জার্সি আছে, কিন্তু জার্সি আছে। এবং আজকে রাত 4টায় 6টা বাজতে বাজতে খেলা শেষ হয়ে যাবে এবং ব্রাজিল আমরা জিতবো ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে 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 ওকে, চলো চলো এরপরে আমরা যাই, আমরা যাই। খেয়াল করো ভেক্টরের উপাংশের কিছু ব্যবহার। নৌকার গুণটা, মনে করো এটা একটা নৌকা,
এই নৌকাটাকে গুণ, গুণ মানে হচ্ছে রশি টানা আর কি। হ্যাঁ, এই যে এখান থেকে এই বরাবর একটা গুণ আছে, রশি আছে, এই রশি দিয়ে এফ বলে আমরা এই নৌকাটাকে টানবো। এফ বলে নৌকাটাকে কি করব? টানবো। ওকে, তো এটা আনুভূমিকের সাথে যে কোণটা আছে আর কি, যে কোণটা আছে আনুভূমিকের সাথে যে কোণ আছে এটা হচ্ছে থিটা। সো আমরা এই জায়গার মধ্যে দুটো উপাংশ পাবো, একটা হচ্ছে এখান থেকে এই বরাবর, আর একটা হচ্ছে এখান থেকে এই বরাবর। এই উপাংশটা হচ্ছে এফ কস থিটা, যার সাথে কোণটাকে আমরা বলছি এফ, এই যে এফ ভেক্টরের মান, যার সাথে কোণ থাকবে সে কস থিটা, আর এটা হচ্ছে তোমার কি বলা এফ সাইন থিটা। ঠিক আছে, তো তুমি দেখো এই নৌকাটাকে এফ কস থিটা, এই বলটা নৌকাটাকে, এটা যদি তোমার নদী হয়, এটা যদি নদী হয়, হ্যাঁ এটা যদি নদী হয়, এই নৌকাটাকে এফ কস থিটা বলে সামনের দিকে নিয়ে যায়, সামনের দিকে নিয়ে যায়। এফ কস থিটা উপাংশটা নৌকাটাকে সামনের দিকে নিয়ে যায়, আর এফ সাইন থিটাটা নৌকাকে কোথায়? নৌকাকে তীরের দিকে নিয়ে যায়। কোথায়? তীরের দিকে নিয়ে যায়। ঠিক আছে, তার মানে নৌকাটার বেগ যদি আমি বেশি পেতে চাই, বেশি বলে যদি সামনের দিকে নিতে চাই, তাহলে আমার কি করতে হবে? এফ এর মান বাড়াতে হবে, কস থিটার মান বাড়াতে হবে। তার মানে এক কথায় নৌকা বেশি বলে, নৌকাকে কি করলে বেশি বলে সামনে নেওয়ার জন্য, সামনে নিতে চাইলে, সামনে নিতে হলে কি করতে হবে? এফ কস থিটার মান বৃদ্ধি করতে হবে, এফ কস থিটা বাড়াইতে হবে। এফ কস থিটা বাড়ানো মানে হচ্ছে আসলে এফ এর মান বাড়ানো, এফ এর মান বাড়ালে এফ কস থিটা বাড়বে। 3 হচ্ছে কস থিটার মান বৃদ্ধি করতে হবে, কস থিটার মান বৃদ্ধি করতে হবে। কস থিটার মান বাড়ানোর জন্য অবশ্যই থিটার মান কি করতে হবে? কমাইতে হবে, এবং থিটা কমাইতে চাইলে রশিকে কি করতে হবে? দেখো তো, রশি লম্বা করতে হবে, কিরকম সেটা একটু দেখো। রশি লম্বা করব বলতে মনে করো এখন যে রশিটা আছে না, এই রশিটাতে এতটুকু, এখন আমি লম্বা করে এখান থেকে টানতে বলছি, এখানে যে টানছিল, হ্যাঁ এখানে যে টানতেছিল সেইখান থেকে টানছে, আর এবার এখান থেকে টানবে, টানলে দেখো রশি এটার চেয়ে এটাতে লম্বা হয়েছে, কিন্তু লম্বা হইলে দেখো খেয়াল করো এই যে উপাংশ যেটা আছে, এটা হচ্ছে এই প্রথমে যে কোণটা ছিল না, প্রথমে যে কোণ ছিল, এখানে কোণের মান কিন্তু কি হয়েছে বলো? কমে গেছে। রশি লম্বা হয়েছে, কোণ কমে গেছে। রশি যদি আমি আরো লম্বা করে নিতে চাই, কোণ আরো কমে যাবে, কোণ যদি কমে যায় cos থিটা বেড়ে যায়, এফ ও যদি বেড়ে যায়, তাহলে এফ cos থিটা বৃদ্ধি পাবে। এফ cos থিটা বাড়লে নৌকা বেশি বলে সামনের দিকে চলবে। বিষয়টা ক্লিয়ার কিনা একটু আমাকে জানা। মোহাম্মদ মুশফিকুর জামান বলছে 4 AM ব্রাজিল। হ্যাঁ, ওকে চলো। আচ্ছা, এবার আমরা যাই লন রুলার ভেক্টরের এই যে উপাংশের আরো একটা কনসেপ্ট হচ্ছে কি তোমার লন রুলার খেলা। লন রুলার জিনিসটা কি? লন রুলারটা হচ্ছে আমরা যখন কোন একটা খেলার মাঠ বা রাস্তা যখন আমরা সমান করতে যাই, কি করতে যাই? সমান যখন আমরা করতে যাই, তখন এই রোলারটাকে উপরে
রোলার দিয়ে আমরা তাকে পিচ রোডটাকে কি করি, সমান করি। তো সেটা আমরা কি করব, এখানে তাকাও। প্রথমে ঠেলার সময়, ঠেলার ক্ষেত্রে, আরেকটা কি করব আমরা টানার ক্ষেত্রে। টানার ক্ষেত্রে একটা হচ্ছে ঠেলার ক্ষেত্রে, আরেকটা হচ্ছে টানার ক্ষেত্রে। দেখো প্রথমে রোলারটার ওজন থাকে ডাব্লিউ, ডাব্লিউ ইকুয়াল এমজি, সেটা নিচের দিকে কাজ করে। যখন আমরা এবার ঠেলতে যাব এখান থেকে এই বরাবর, এই বরাবর, এই বরাবর যখন আমরা বল প্রয়োগ করব না, এইটা দুটো উপাংশের সৃষ্টি হবে। একটা উপাংশ হচ্ছে এখান থেকে এই বরাবর, আর একটা উপাংশ হচ্ছে এখান থেকে এই বরাবর। এবং এই 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 বলটা দুটো উপাংশ, একটা এফ কস থিটা, এইটা যদি থিটা হয় এফ কস থিটা বলে। রোলার এটা কি করে, রোলারকে সামনে নিয়ে যায়, রোলারকে সামনে নিয়ে যায়, সামনে সামনে নিয়ে যায়, নিয়ে যায়। আর এটা কোন দিকে কাজ করে, এটা তো এর সাথে কোণ আছে তাই কস, সাথে কোণ নাই যেটা সাইন। এটা কি করে, ওজনের দিকে ক্রিয়া করে, ওজন, বস্তুর ওজনের দিকে, রোলারের ওজনের দিকে ক্রিয়া করে, রোলারের ওজনের দিকে দিকে ক্রিয়া করে, ক্রিয়া করে ওজন বাড়িয়ে দেয়, ওজন বৃদ্ধি করে, বৃদ্ধি করে। ফলে আপাত ওজনটা কি হচ্ছে, দেখ আপাত যে ওজন, এই আপাত ওজনটা কেমন মনে হয়, নিচে তো ডাব্লিউ ইকুয়াল এমজি আছে প্লাস, আবার নিচের দিকে ওই যে বলে ঠেলছিলাম সেই বলের উলম্ব উপাংশ এফ সাইন থিটাটাও আছে। সুতরাং আপাত ওজনের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে, সে আপাত ওজনটা হচ্ছে, আপাত ওজনটা হচ্ছে এমজি বা ডাব্লিউ এর সাথে এফ সাইন থিটা যোগ হয়ে যাচ্ছে। কিন্তু যখন টানার সময় যাব, স্বাভাবিক ওজন তো এখানে ডাব্লিউ ইকুয়াল এমজি, স্বাভাবিক ওজন ডাব্লিউ ইকুয়াল এমজি। কিন্তু আমরা যখন টানতে যাব তখন কিন্তু এখান থেকে এই বরাবর বল কাজ করে, এই বরাবর বল কাজ করে। তো এই বরাবর যদি বল কাজ করে, এই বলের এদিকে একটা উপাংশ আছে, এদিকে একটা উপাংশ আছে, এবং এই বলের এদিকে একটা উপাংশ আছে। এইটা হচ্ছে আনুভূমিক উপাংশ। এটা কি করে, এটা কি করে, এফ কস থিটা রোলারকে সামনে নিয়ে যায়। এই এফ কস থিটা এটা রোলারকে কোথায় নিয়ে যায়, সামনে নিয়ে যায়, সামনে নিয়ে যায়, সামনে নিয়ে যায়। আর আর এফ সাইন থিটা যেটা, এটা হচ্ছে কিসের, ওজনের বিপরীতে কাজ করে, ওজনের বিপরীত দিকে কাজ করে, ক্রিয়া করে। তো তুমি বলো এবার সেই ক্ষেত্রে কি হবে, ওজন যেদিকে এফ সাইন থিটাটা তার বিপরীত দিকে, এতে করে আপাত ওজন, আপাত ওজনটা কেমন হবে, এমজি থেকে এই আপাত ওজনটা বিয়োগ হয়ে যাবে, এফ সাইন থিটা এই অংশটা বিয়োগ হয়ে যাবে। তার ফলে দেখা যাবে এই যে এমজি মাইনাস এফ সাইন থিটাটা, মানে এটার কারণে ওজনটা কম মনে হবে। তার মানে ঠেলার সময় ওজন, ওজন বেশি মনে হচ্ছে, ওজন বাড়ছে, আর টানার সময় ওজন কম মনে হচ্ছে। এতে করে আমরা বলতে পারবো ঠেলা কঠিন, ঠেললে ওজন বেড়ে যায়, ওজন বেড়ে যায়, চাপ বেশি পড়ে নিচের দিকে, আর টানলে ওজন কম মনে হবে। সো ট্রলি ব্যাগের ক্ষেত্রে আমরা টেনে টেনে সামনে নিয়ে যাই। আবার ট্রলি ব্যাগের হাতল যখন বড় করব তখন কিন্তু এই যে এটা, এটা বড় হলে, এটা বড় হলে, ইম্পর্টেন্ট কথাগুলো কিন্তু এই 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 হাতলটা এভাবে না হয়, এভাবে যদি হয়, লম্বা হয়, কোণ কিন্তু কমে যায়। কোণ কি হয়, কোণ কমে যাবে। কোণ কমলে কস থিটা বেড়ে যাবে। কস থিটা যদি বেড়ে যায় তাহলে তো এফ কস থিটা, এফ কস থিটা বৃদ্ধি পাবে, ফলে এটা বেশি বলে সামনের দিকে যাবে। মানে হাতল, ট্রলি ব্যাগের হাতল লম্বা করে টানাটা সুবিধাজনক।
কিন্তু আমরা যদি পিস রোড, কোন একটা রোড যদি আমি সমান করতে চাই, কি করতে চাই, সমান করতে চাই, তখন কিন্তু আমাকে বেশি পরিমাণে বল নিচের দিকে দিতে হবে। সেটার জন্য আমরা কি করব, ট্রলি, ওই যে তোমার রোলারকে ঠেলবো, ঠেলে ঠেলে সামনের দিকে নিব, ঠেলে ঠেলে সামনের দিকে নিলে এই যে mg প্লাস এফ সাইন থিটা, তার ওজন তো নিচে পড়বেই পড়বে, এফ সাইন থিটাটাও নিচে পড়বে, ফলে কি হবে, বেশি পরিমাণে বল নিচের দিকে পড়ে রোড সমান হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আর ওজন, টানা এবং ঠেলার মধ্যে ওজন কম কার? ওজন হচ্ছে কম হচ্ছে টানার সময় ওজন কম হয়, ঠেলার সময় ওজন বেশি মনে হয়। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এবার আসো, এবার চলো এই প্রশ্নটা একটু দেখি। রোলারের ক্ষেত্রে আমাদেরকে বলছে, রোলারের ক্ষেত্রে একটি রোলারকে এফ বল প্রয়োগ করে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে একবার টানা হলো, তারপর ঠেলা হলো। দুই ক্ষেত্রে রোলারটির ওজনের পার্থক্য 50 নিউটন হলে এফ এর মান কত? দেখো, আপাত ওজন, টানা এবং ঠেলা, এই জন্য ওজনের পার্থক্য, প্রথমে এটা হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ টানার সময় মাইনাস টানার সময়, একবার টানা হলো আর একবার ঠেলা হলো, তাহলে মাইনাস এফ সাইন থিটা, এবং এদের পার্থক্য বলছে মাইনাস ঠেলা হলো, এটার দুই ক্ষেত্রে আপাত ওজনের পার্থক্য, ঠেলার সময় ডাব্লিউ প্লাস এফ সাইন থিটা। আমরা এভাবে চিন্তা করি, যেহেতু ঠেলার সময় ওজন বেশি হয়, তাহলে ডাব্লিউ প্লাস এফ সাইন থিটা, এইটা থেকে আমরা কি করব, ডাব্লিউ মাইনাস এফ সাইন থিটা। তার মানে আপাত ওজন এটা হচ্ছে কখন বলতো, এটা হচ্ছে ঠেলার সময়। আপাত ওজন এটা কখন বলতো, টানার সময়, টানার সময়। ঠিক আছে? এদের যে ডিফারেন্স, ওজনের পার্থক্য, পার্থক্যটা হচ্ছে ওই বড় ওজন থেকে ছোট ওজনকে বিয়োগ করছি। ঠেলার সময় তো ওজন বেশি, টানার সময় তো ওজন কম, সুতরাং এটা থেকে এটাকে বিয়োগ করছি। তো করলে ডাব্লিউ প্লাস এফ সাইন থিটা, হ্যাঁ, মাইনাস ডাব্লিউ প্লাস এফ সাইন থিটা। সো আমরা কি করব, ডাব্লিউ ডাব্লিউ যদি বাদ যায়, 2f সাইন থিটা। এই 2f সাইন থিটা এটা হচ্ছে পার্থক্য, পার্থক্যের মান কত, পার্থক্যের মান কত, 50 নিউটন, পার্থক্যের মান হচ্ছে 50। সুতরাং এখানে কিন্তু কোণের মান আছে, তাহলে 50 হলে এটা কত, 25, আবার এই 2 দ্বারা ভাগ করে দিছো, f সাইন থিটার মান কত বলো, 30 ডিগ্রি, সুতরাং f ইকুয়াল 225 ইন্টু সাইন, এই যে সাইন 30, তার মানে হচ্ছে f ইন্টু সাইন 30 এর মান তো হাফ, 25। সুতরাং f এর মানটা আমার থেকে চাচ্ছে, f ইকুয়াল কত, 50 নিউটন। এটাই তোমার আনসার। ঠিক আছে? তার মানে f এর মানটা বের করে ফেলছি। আবার বলছি দেখো, পার্থক্য, ওজনের পার্থক্য, আপাত ওজনের পার্থক্য হচ্ছে ঠেলার সময় যে ওজন, টানার সময় যে ওজন, এই ওজনের পার্থক্যটা আমরা নিচ্ছি। নেওয়ার পরে ওই পার্থক্যের মান নাকি 50 নিউটন। আমাকে বলছে এফ এর মানটা কত হবে বের করো, এফ এর মানটা কত হবে বের করো, সেটাই আমরা নির্ণয় করছি, সেটাই আমরা নির্ণয় করছি। ঠিক আছে? ক্লিয়ার কিনা একটু দেখো। ওকে ওকে, এবার চল, এবার আমরা যাই লম্বাংশ উপপাদ্য। লম্বাংশ উপপাদ্য যেটা হচ্ছে ভেক্টর যোগের মধ্যে সর্বশেষ যে সূত্রটা, লম্বাংশ সূত্র বা লম্বাংশ উপপাদ্য। আমরা যদি একটা বিন্দু থেকে অনেকগুলা ভেক্টরকে ক্রিয়াশীল করাই, অনেকগুলা ভেক্টরকে যদি ক্রিয়াশীল করে, একটা ভেক্টর এই বরাবর, আরেকটা ভেক্টর হচ্ছে এই বরাবর, আরেকটা ভেক্টর হচ্ছে আমার এখান থেকে এই বরাবর, এই বরাবর ক্রিয়াশীল আছে,
এবং এই ভেক্টর গুলো খেয়াল করি, এটা হচ্ছে থিটা 1, এটা হচ্ছে থিটা 2, এটা হচ্ছে তোমার কি বলো থিটা 3, অর্থাৎ ধনাত্মক এক্স অক্ষের সাথে থিটা 1, থিটা 2 এবং থিটা 3 এইভাবে কোণ করে আছে, এভাবে কোণ করে আছে। প্রশ্ন হচ্ছে এই R1 R2 R3 এদের যোগফল বের করতে হবে এবং প্রত্যেকটা ভেক্টরেই কিন্তু ও বিন্দু থেকে ক্রিয়াশীল আছে। সো আমরা কি করব, আমরা এখান থেকে কি করব, ভেক্টর তিনটা লব্ধি নিব। তো এই R1 R2 R3 এর লব্ধি ধরে নিচ্ছি, এই লব্ধিটা ধরে নিচ্ছি আমি এরকম, এখান থেকে এই বরাবর আমি ধরে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তাহলে এই বরাবর আমি ধরে নিচ্ছি। এই লব্ধিটা হচ্ছে, আমি বললাম কি এই লব্ধিটা হচ্ছে আর নেট, এবং এই লব্ধিটা তোমার কি করছে, এই লব্ধিটা ধনাত্মক এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। কত? থিটা কোণ উৎপন্ন করছে। সো আমি যদি, আমার উদ্দেশ্য হচ্ছে এখন সবগুলা ভেক্টরের লব্ধি আর নেটটা বের করা এবং লব্ধির দিক থিটাটা বের করা। তো সেটা করতে চাইলে আমরা কি করব, দেখো প্রথমে আমার এখানে যে R1 আছে, R1 এর এক্স এক্সিস বরাবর উপাংশ আমি নিব, এক্স এক্সিস বরাবর উপাংশ আমি নিব আর cos θ 1, এই R1 এর y অক্ষ বরাবর উপাংশ নেব। আবার আমরা এই যে R2 এর x অক্ষ বরাবর উপাংশ নেব, আর এরপরে বলো এটার জন্য R2 এর জন্য y অক্ষ বরাবর উপাংশ নেব। এরকম যতগুলো ভেক্টর থাকবে সবগুলোর উপাংশ আমি নিব, নিয়ে x এক্সিস বরাবর উপাংশ, y এক্সিস বরাবর উপাংশ, এগুলাকে যদি আমরা এইটা y অক্ষ বরাবর উপাংশগুলোকে যোগ করে দিলে এখানে আমি কি পাবো, আর ওয়াই। আবার খেয়াল করো এখানে এইটা এই তিনটাকে যদি আমি যোগ করে দিই তাহলে আমি কি পাবো, এখানে আর এক্স। সো আর নেটের জন্য আমরা এই জায়গার মধ্যে কি পাচ্ছি, আর এক্স ইকুয়াল এটা হচ্ছে আর cos θ, আর cos θ, আর এটা হচ্ছে আর y সমান হচ্ছে আর sin θ, ঠিক আছে? সো আমি এখন এই আর sin θ মানে আর y একটা পাইছো, ওখানে আর x পাইছো, ঠিক আছে? এই সবগুলাকে যোগ করে তুমি আর y পাইছো, সবগুলাকে যোগ করে তুমি আর x পাইছো, ঠিক আছে? আর x একটা মান, আর y একটা মান, মানগুলো যদি আমি এই মানগুলো যদি আমি বের করতে চাই তাহলে কি করতে হবে, খেয়াল করি এখানে আর নেট সমান হচ্ছে √r(x² + ry²). কেমনে করছি আমরা, যদি এভাবে করি, এখানে মনে করো যে আর y এর মানটা আর y এর মানটা আর sin θ, ঠিক আছে? তারপর হচ্ছে আর x এর মান আর cos θ। আমরা যদি উভয়টাকে স্কয়ার করে যোগ করে দিই তাহলে কি পাবো, আর স্কয়ার sin স্কয়ার θ প্লাস আর স্কয়ার cos স্কয়ার θ, আর স্কয়ার কমন নিলে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ, তাহলে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান 1 হয়ে যাবে। আর এখানে থাকবে আর x স্কয়ার প্লাস আর y স্কয়ার। সুতরাং আর এর মান যদি বের করতে চাই, আর নেট ইকুয়াল √, কি লিখবো, আর x² প্লাস আর y², এই যে এটা পাই গেছে। আর আমরা যদি এটাকে এটা দ্বারা ভাগ করে দিই তাহলে কি পাবো, আর sin θ বাই আর cos θ সমান আর কাটা tan θ, সো tan θ সমান আর y বাই আর x, সুতরাং θ ইকুয়াল এটা আমরা পাবো, এই জিনিসটা আমরা পাবো, ঠিক আছে? তার মানে হচ্ছে আমি এখানে বলি চারটা কাজ, যে ভেক্টরগুলো দেওয়া থাকবে সবগুলা ভেক্টরের আনুভূমিক উপাংশ আমরা নিব,
সবগুলা ভেক্টরের উলম্ব উপাংশ আমরা নেব, দুইটা কাজ। এরপর প্রথম সমীকরণটাকে স্কয়ার করব, দ্বিতীয় সমীকরণটাকে স্কয়ার করব, স্কয়ার করে যোগ করে দিব, তাইলে আমি আর নেট পেয়ে যাব। আর ওই 1 নাম্বার সমীকরণ এবং 2 নাম্বার সমীকরণ ভাগ করে দিব, tan θ = r/rx পেয়ে যাব, থিটার মান বের হয়ে যাবে। সো এই থিটাটাই তো আমার লব্ধির দিক, আর আর নেটটাই তো আমার লব্ধির মান। সমান লব্ধির মান এবং লব্ধির দিক চলে আসলো। তবে এই টাইপের ম্যাথ গুলো যখন আমরা করতে যাব আর কি, এইভাবে আমরা করে ফেলবো, এই টাইপের ম্যাথ গুলো যখন আমরা করতে যাব, তখন কিন্তু ক্যালকুলেটরে এটা খুব শর্টকাটে চলে আসে আর কি। আমি দেখাচ্ছি। প্রথমে এই ম্যাথটা যখন আমি করব, বলছে এ বি সি ডি একটা বর্গক্ষেত্রের কথা বলছে। ওকে ফাইন, এটা হচ্ছে এ, এটা কি বি, এটা কি বলো সি, এটা কি তোমার ডি। এ বি সি ডি বর্গের এ বি বরাবর একটা ভেক্টর আছে, এ থেকে বি বরাবর এই ভেক্টরটা একটা আছে, এ থেকে সি বরাবর একটা ভেক্টর আছে, এ থেকে ডি বরাবর একটা ভেক্টর আছে। তুমি এবার বলো, এ থেকে বি বরাবর যেটা আছে সেটা হচ্ছে 5, এ থেকে সি বরাবর যেটা আছে সেটা হচ্ছে 3√2, এ থেকে ডি বরাবর যেটা আছে সেটা হচ্ছে তোমার কত 3, সেটা কত 3। এখন বল, এই এক্স অক্ষ যদি আমি চিন্তা করি, এখান থেকে এই বরাবর এটা যদি তোমার কি হয় এক্স অক্ষ হয়, এখান থেকে এই বরাবর এটা তোমার কি হবে বল ওয়াই অক্ষ। সো এক্স অক্ষের সাথে এই 5 একক এটা 0 ডিগ্রি কোণ করছে, এটা তোমার কত করছে বলো 45 ডিগ্রি কোণ করছে, এটা তোমার কত করছে বলো এটা 90 ডিগ্রি কোণ করছে, ধনাত্মক এক্স অক্ষের সাথে, ধনাত্মক এক্স অক্ষের সাথে। সো আমরা যদি এখান থেকে কি বের করতে চাই, আর এক্স বের করতে চাই, প্রথমে 5 আছে, সেটা এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তারপর কত আছে বলো 3√2 আছে, তারপর সেটা এখানে কি আছে বলো cos 45 ডিগ্রি কোণ আছে, প্লাস এরপরে এখানে কত আছে বলো 3, এখানে cos কত আছে বলো 90 ডিগ্রি আছে। তুমি এবার বলো, এখানে মান হচ্ছে 5 প্লাস এখানে হচ্ছে 3, আর cos 90 এর মান তো 0, সুতরাং এখানে আসতেছে তোমার কত 8। এইটা একটা কাজ করে ফেলছি আমরা। 2 নাম্বার কাজ হচ্ছে আর ওয়াই বের করা। আর ওয়াই যখন বের করতে চাবো, উলম্ব 5 sin 0 ডিগ্রি প্লাস 3√2 sin 45 ডিগ্রি প্লাস 3 sin 90 ডিগ্রি, কি আসবে বল sin 0 ডিগ্রির মান 0, তার মানে এখানে হচ্ছে 5 প্লাস 3, 1/√2 কাটা 3, আর এখানে sin 90 এর মান কত 1, সো আবার আছে 3 সমান কত 6। সুতরাং আমরা যদি 3 নাম্বার কাজটা এভাবে করি, যে দুইটাকে স্কয়ার করে দিব, তাহলে আমি কি পাবো, যে আর এক্স স্কয়ার প্লাস আর ওয়াই স্কয়ার, হ্যাঁ এগুলোর মান তো আমার কাছে আছে, আর ওয়াই স্কয়ার ইকুয়াল আর নেট স্কয়ার। সুতরাং এই যে আর নেট যদি বের করতে চাই, তাহলে আমরা রুট ওভার কি দিয়ে দিব বলো আর এক্স স্কয়ার, আর এক্স এর মান হচ্ছে 8 আর ওয়াই এর মান হচ্ছে 6। ফাইনালি ক্যালকুলেট করব 64 যোগ 36 100, রুট করলে 10, লব্ধিটা আসবে 10। আর 4 নম্বরে গিয়ে আমরা আর ওয়াই ডিভাইডেড বাই আর এক্স যদি করি, সেই ক্ষেত্রে আমরা কি পাবো tan থিটা ইকুয়াল, আমি বলি এই জিনিসটা একটু ভেঙে বলি, নাহলে তোমাদের আবার নতুন কষ্ট হয়ে যাবে। দেখি বলি, আর এক্স এর মান কি ছিল বলো, আর এক্স এর মান আর cos থিটা, আর cos থিটা, আর ওয়াই এর মান কি ছিল বলো আর sin থিটা, ঠিক না?
তো আমরা এটাকে 1 নাম্বার সমীকরণ ধরবো, এটাকে 2 নাম্বার সমীকরণ ধরবো। মানে আনুভূমিক উপাংশ, লব্ধির আনুভূমিক উপাংশ, লব্ধির উলম্ব উপাংশ। আমরা 1 কে স্কয়ার করব প্লাস 2 কে স্কয়ার করব, তাহলে কি হচ্ছে বলো? আর স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস আর স্কয়ার কজ স্কয়ার থিটা ইকুয়াল 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার। শুধু এখান থেকে যদি আর একটা কমন নিয়ে ফেলো, আর স্কয়ার ইকুয়াল 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার। সুতরাং আর ইকুয়াল আমি কি পেয়ে যাব? আর ইকুয়াল আমি পেয়ে যাব রুট ওভার 64 প্লাস 36 সমান কত? 10। এই যে আর এর মান পেয়ে গেছি। আর যেহেতু এটা এবার বল আর পেয়ে গেছি আমি 4 নম্বরে, আমাকে এবার কি করতে হবে? 2 ভাগ 1 করে দিতে হবে। 2 ভাগ 1 করে দিব। তো 2 ভাগ 1 যদি আমি করতে চাই তাহলে কি করব বল? যে sin r sin থিটা বাই r cos থিটা সমান কি লিখবো বলো? tan থিটা সমান কি দিব? 6 ডিভাইডেড বাই 8। সুতরাং থিটা ইকুয়াল tan ইনভার্স 1 6 বাই 8। এটাই হচ্ছে থিটার মান, এটা आंसर। সুতরাং লব্ধির মান হচ্ছে r এর মান হচ্ছে 10, আর এটার মান হচ্ছে তোমার কত? tan ইনভার্স 1 6 বাই 8। 6 বাই 8 6 বাই 8 এই যে সমীকরণ। এখন এই ম্যাথটা আমরা ক্যালকুলেটর দিয়ে যদি করতে চাই, ক্যালকুলেটর দিয়ে করতে চাই কিভাবে করব আমি বলি। প্রথমে এখানে আছে আর এবং থিটা আমাকে বের করতে হবে। তাহলে f1 থিটা 1 প্লাস f2 কোণ থিটা 2 প্লাস f3 কোণ থিটা 3। খেয়াল করি এখানে বলা হয় কমপ্লেক্স মোডে নিয়ে। আমি একটু কাজ করি, ক্যালকুলেটরে দেখাই, ক্যালকুলেটরে একটু দেখাই। খেয়াল করো, প্রথমে আমি আমার ক্যালকুলেটরটাকে কমপ্লেক্স মোডে নিয়ে যাব। শিফট দিয়ে 2 দিলাম, শিফট দিয়ে কি? শিফট দিয়ে 2 দিলাম। প্রথমে কমপ্লেক্স মোডে আমরা এটাকে নিয়ে যাব, নেওয়ার পরে এখানে কমপ্লেক্স আসে নাই, আচ্ছা আগে 1 দিলাম। প্রথমে আমরা কি কাজ করব? এটাতে কমপ্লেক্স মোডে আনবো। আচ্ছা প্রথমে বলি আমরা এই যে এই সমীকরণের মধ্যে f1 এর মান কত ছিল? 5। কোণের মান কত? 0 প্লাস f2 এর মান কত? 3√2। কোণের মান কত? 45। তারপর f3 এর মান কত? 3। কোণের মান কত? 90। এই জিনিসটা আমি ক্যালকুলেটরে তুলব, এই জিনিসটা আমি ক্যালকুলেটরে তুলব। প্রথমে কত? 5। কোণ দিই আগে, আমি কোণ দিই, সরি আসে নাই, কোণটা দিলাম, শিফট দিয়ে, আমাকে শিফট কাজ করতেছে না, শিফট দিলাম, শিফট তো কাজ করতেছে না, এটা আবার আসছে। তাহলে এটা আমি অফলাইনে আসলে তোমাদেরকে দেখাই দিব ক্যালকুলেটরে কিভাবে করতে হয়। এখান থেকে মানটা 10 আর কোণের মানটা tan ইনভার্স 1, tan ইনভার্স 1 ওই যে তোমার কত 6/8 এরকম আসবে আর কি। এখানে একটা ডিরেক্ট মান আসবে, এত ডিগ্রি এরকম মান আসবে একটা। সো আমরা মোটামুটি পুরা জিনিসটা, পুরা লেকচারটা আমরা কভার করলাম। এরপরে আমাদের কি আছে তোমার, এরপরে হচ্ছে আমরা তোমার কিছু প্র্যাকটিস আছে, সেই প্র্যাকটিসগুলো শীটের মধ্যে দেওয়া আছে, ওখান থেকে করবা, ঠিক আছে? তাহলে আজকে এতটুকুই। এরপরে আমরা পরের দিন আমরা পরের ক্লাসটাতে যাব, ঠিক আছে?
শেষ।